আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সকলকে শুভ অপরাহ্ন জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা আমাদের সমাজকর্ম প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে আছি। চতুর্থ অধ্যায়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম সমাজকর্মের কিছু ঐতিহ্যগত যে বিষয়গুলো আছে, সেই ঐতিহ্যগত বা সনাতনী যে সমাজ কল্যাণ ব্যবস্থা, সেই সনাতনী সমাজ কল্যাণ ব্যবস্থাগুলি নিয়ে, যার মধ্যে আমাদের ছিল, আমরা জাস্ট গত ক্লাসে শেষ করেছিলাম এতিমখানা, এর আগে আমরা শেষ করেছিলাম জাকাত, সদকা, দানশীলতা, এই বিষয়গুলি। এছাড়াও ছিল ধর্মগোলা। আমরা আজকে আমাদের এই সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট কিছু প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব, যে প্রত্যয়গুলির মধ্যে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আসবে সমাজসেবা এবং সামাজিক নিরাপত্তা। এবং সমাজকর্মের সাথে বা সমাজকর্ম পাঠ করতে গিয়ে আমরা এই বিষয়গুলি কেন আমরা জানবো বা জানতে হবে, এই বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, সমাজকর্ম বা সামাজিক বিজ্ঞানে অনেকগুলো প্রত্যয় আছে, যেমন সমাজ, সংস্কৃতি, সমাজ কল্যাণ, সমাজসেবা, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিবর্তন, সামাজিক উন্নয়ন, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক আন্দোলন ইত্যাদি। সমাজকর্মের শিক্ষার্থীদের সমাজকর্মের জ্ঞান অনুশীলনের জন্য এই সকল প্রত্যয় সম্পর্কে ধারণা লাভ করা একান্ত জরুরি। কেন জরুরি? যে এই সকল প্রত্যয়গুলোর সাথে পেশাদার সমাজকর্মের একটা সম্পর্ক আছে। কেননা যখন আমরা পেশাদার সমাজকর্ম, অর্থাৎ যে সমাজকর্মের জ্ঞানটি আমাদের প্রায়োগিক, সেইটাকে প্রয়োগ করতে গেলে এই সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট যে প্রত্যয়গুলো আছে, সেই প্রত্যয়গুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। যেমন আমরা এই চতুর্থ অধ্যায়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আলোচনা করেছিলাম সমাজকর্ম এবং সমাজ কল্যাণ। এ দুটো প্রথমে আলোচনা করার উদ্দেশ্যটাই ছিল যে দুটো বিষয় কিন্তু খুব কাছাকাছি, এবং এতটাই কাছাকাছি যে পারস্পরিকভাবে বা অনেক সময় এই সমাজকর্ম এবং সমাজ কল্যাণের পার্থক্যটা করা অনেক সময় সম্ভব হয় না, বা পার্থক্যটা করাটাও অনেকটা দুরূহ ব্যাপার হয়ে ওঠে। ঠিক একইভাবে সেই সমাজ কল্যাণের ধারাবাহিকতায় আমরা কিছু ঐতিহ্যগত সমাজ কল্যাণের বিষয়াদি আলোচনা করেছিলাম ইতিপূর্বের ক্লাসগুলোতে। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় সমাজসেবা এবং সামাজিক নিরাপত্তা, এই দুটো বিষয় আমরা আমাদের আজকের আলোচনা করব। প্রথমে আসি আমরা সমাজসেবা সম্পর্কে। সমাজসেবাটা কি? বলা হচ্ছে যে পেশাদার সমাজকর্ম এবং সমাজ কল্যাণের সাথে সংশ্লিষ্ট যে প্রত্যয়গুলো আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সমাজসেবা। অনেক সময় সমাজ কল্যাণ ও সমাজ সেবাকে অভিন্ন অর্থে ব্যবহার করা হয়, যদিও উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য আছে, সাথে সাথে আবার কিছু মিলও আছে, যে কারণে এই অভিন্ন অর্থে অনেক সময় ব্যবহার করা হয়। প্রাক শিল্প যুগে সমাজসেবাকে সাধারণ অর্থে ব্যবহার করা হতো। তখন আর্তমানবতার সেবায় পরিচালিত যে কোনো কার্যক্রমকেই সমাজসেবা হিসাবে বোঝানো হতো। বর্তমানে সমাজসেবামূলক খাতে ব্যয় করাকে মানব মূলধন বিনিয়োগ হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টা কি হচ্ছে? সমাজসেবার খাতটা হচ্ছে মানব মূলধনে বিনিয়োগ, অর্থাৎ মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার যে একটা বিনিয়োগের ব্যাপার, সেটিকেই বলা হচ্ছে মূলত সমাজসেবা। সমাজসেবার সম্পর্কে আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা যে সংজ্ঞাগুলো দিয়েছেন বা সমাজসেবাকে চিহ্নিত করতে চেয়েছেন, আমরা খুব বিস্তারিত আলোচনায় যাব না।
আমরা তার মধ্যে একজনের আলোচনা, অর্থাৎ হ্যারি এম ক্লাসিট, এই ব্যক্তিটির আমরা আলোচনা করব, যে তিনি বলছেন সমাজসেবা হলো সকল সুসংগঠিত কার্যাবলী যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানব সম্পদ সংরক্ষণ, নিরাপত্তা ও উন্নয়নে সাহায্য করে। এটাকেই বলা হয় মূলত সমাজসেবা। তাহলে কি হচ্ছে? সুসংগঠিত কার্যাবলী যা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, অর্থাৎ সরাসরিও হতে পারে আবার সরাসরি নাও হতে পারে। এটা কি কাজ করে? মানব সম্পদ সংরক্ষণ, তারপরে মানবের নিরাপত্তা দেয়া এবং মানবের উন্নয়ন করা, এই কাজগুলো করে। হ্যারি এম ক্লাসিক যে কর্মসূচিগুলোকে সমাজসেবার পরিধিভুক্ত বিষয় বলে মনে করেছেন বা তিনি বর্ণনা করেছেন, সেগুলোর মধ্যে আছে সামাজিক সাহায্য, যেটার ইংরেজি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, আছে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হাইজিন, জনস্বাস্থ্য, পাবলিক হেলথ, শিক্ষা অর্থাৎ এডুকেশন, চিত্তবিনোদন অর্থাৎ রিক্রিয়েশন, শ্রমিক সংরক্ষণ অর্থাৎ লেবার প্রোটেকশন, গৃহসংস্থান অর্থাৎ হাউজিং। এই বিষয়গুলোকে হ্যারি এম ক্লাসিক তিনি কি করেছেন? যে এইগুলো হচ্ছে সমাজসেবার পরিধিভুক্ত বিষয়। যেমন একদিকে সামাজিক সাহায্য থাকবে, ঠিক একইভাবে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হাইজিনের ব্যাপারটা থাকবে, সাথে সাথে কিন্তু জনস্বাস্থ্যের ব্যাপারটি থাকবে, থাকবে চিত্তবিনোদনের ব্যাপার, থাকবে শ্রমিক সংরক্ষণ এবং গৃহসংস্থান বা হাউজিং। এই কয়টি দিকের মধ্যেই কিন্তু মূলত সমাজসেবা পরিধিটা বিস্তৃত। এখন এই সমাজসেবা কর্মসূচিগুলোকে যদি আমরা ভাগ করে থাকি, তাহলে কি ভাগ আসে? সামাজিকীকরণ ও মানব বিকাশের জন্য গৃহীত সমাজসেবা কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে যদি আমরা এই সমাজসেবা কর্মসূচির কি করি, সমাজসেবা কর্মসূচির যদি উদাহরণগুলো আনতে পারি, তাহলে কিন্তু আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের কি করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানব সম্পদের সংরক্ষণ, নিরাপত্তা এবং উন্নয়নে সাহায্য করে। তাইলে কিন্তু আমাদের এই যে বিষয়টি সামাজিকীকরণ এবং মানব বিকাশের জন্য গৃহীত সমাজসেবা কর্মসূচি, সামাজিকীকরণ এবং মানব বিকাশের জন্য যে গৃহীত সামাজিক কর্মসূচি, সেখানে কি হচ্ছে? সেখানে আসছে পরিবার কল্যাণ, শিশু কল্যাণ, যুব কল্যাণ, প্রবীণ কল্যাণ ইত্যাদি বিষয়গুলি। কিরকম ভাবে? যে সামাজিকীকরণের যে বিষয়টা আমরা জানি যে সামাজিকীকরণটা আসে মূলত পরিবার থেকে। একটা পরিবারকে যদি সেরকম ভাবে বা ভালোভাবে একটা পরিবার যদি থাকে, তাহলে পরিবারের যারা সদস্য হিসাবে, নতুন সদস্য হিসাবে যোগদান করে, অর্থাৎ মানব শিশুর জন্মগ্রহণ করা, অথবা আমরা সমাজবিজ্ঞানের একটা বিষয়ে যাই, বৈবাহিক সূত্রে যে পরিবারের সদস্য হওয়ার যে বিষয়টি থাকে, অর্থাৎ বৈবাহিক সূত্রে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়, তিনিও কিন্তু একটি পরিবারে এসে তার সামাজিকীকরণটা তৈরি করে নেয়। তাতে কি হয়? যে একটা পরিবার যদি যথার্থভাবে বা যথাযথভাবে চলে বা যথাযথভাবে পরিবারের কাজগুলো যদি সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে থাকে, সেই পরিবারটাকে বা সেই ধরনের কর্মসূচিকে আমরা বলি পরিবার কল্যাণ। সাধারণত আমাদের দেশে কিন্তু এরকম পরিবার কল্যাণের কর্মসূচিগুলো সেভাবে আমরা দেখতে পাই না। কারণটা হচ্ছে যে আমাদের এখানে পারিবারিক বন্ধনগুলো এত দৃঢ় যে আমরা পরিবারের বাইরে অনেক কিছুই চিন্তা করি না বা চিন্তা করতে পারি না। পক্ষান্তরে যেগুলো উন্নত বিশ্ব বা যেগুলো মানে খুব ফাস্ট লাইফ, অর্থাৎ অত্যন্ত দ্রুত যেখানকার জীবনযাত্রার মান, সেখানে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা প্রত্যেকেই, মা বাবা বা অন্য যারা বয়োজ্যেষ্ঠ সদস্য থাকে, তারা প্রত্যেকেই কাজের সাথে ব্যস্ত। পরিবারের সন্তানদের দেখাশোনা করা বা তাদের সুষ্ঠু সামাজিকীকরণ এগুলো সঠিকভাবে হয় না। ফলে সেই সব পরিবার থেকে অনেক সন্তানই কিন্তু বিপদগামী হতে পারে। এই বিপদগামিতা থেকে রোধ করার জন্য উন্নত বিশ্বে বা অনেক দেশেই কিন্তু এই পরিবার কল্যাণ কর্মসূচিগুলো চালু আছে। পাশাপাশি আছি আমরা শিশু কল্যাণ কর্মসূচিতে। শিশু কল্যাণ কর্মসূচি
আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম, অর্থাৎ এতিমখানার বিষয় যেটি বলেছিলাম, যেটি বর্তমানে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর যে কর্মসূচিটিকে পরিচালনা করে থাকে, সেই কর্মসূচিটিকে বলা হয় শিশু পরিবার। এই শিশু পরিবার কিন্তু বৃহত্তর শিশু কল্যাণেরই কিন্তু একটি শাখা বা উইং। এই শিশু কল্যাণ কর্মসূচি যেসব শিশুদের, আমরা যেরকম বললাম, যেসব পরিবার সেরকম মা বাবা কাজে ব্যস্ত, পরিবারের সন্তানদের দেখাশোনা করার বা তাদেরকে লালন পালন করার বা তাদেরকে কি বলা যায় সুষ্ঠু সামাজিকীকরণের ব্যবস্থা নাই, সেই সব দেশে বা সেই সব জায়গায় কিন্তু পরিবার কল্যাণ আছে। পাশাপাশি যেসব অনাথ বা দুস্থ শিশু, তাদের জন্য কিন্তু এই রকম শিশু কল্যাণ কর্মসূচি, যে শিশু কল্যাণ কর্মসূচিতে সামাজিকীকরণ এবং মানব বিকাশের জন্য এই ব্যবস্থাগুলো গৃহীত হয়। পাশাপাশি আসি আমরা যুব কল্যাণে। যুব কল্যাণটা কি? যুব কল্যাণ হচ্ছে, যুবকরা হচ্ছে একটা দেশের সব থেকে বড় শক্তি। এই যুবকরা সবসময় যে তাদের চাহিদা অনুযায়ী বা তাদের প্রয়োজন অনুযায়ী সকল কিছু পাবে বা পায় তা কিন্তু না। দেশের আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য সকল কিছুর উপরে নির্ভর করে কিন্তু দেশের যুব সমাজ পরিচালিত হয়ে থাকে। বাস্তবিকভাবে একজন যুবকের যে চাহিদাগুলি আছে, যেমন তার মৌলিক চাহিদার সাথে সাথে কিন্তু আরেকটি চাহিদা কি আছে, যে তার কর্মসংস্থানের চাহিদা অথবা আয় বা রোজগার করার একটা চাহিদা। এই যে আয় বা রোজগার করার যে চাহিদা, এইটা কিন্তু অনেক দেশই তার সেই যুবকদেরকে দিতে পারে না। ফলে দেখা যায় যে যুবকদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা, বিভিন্ন ধরনের নাশকতা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি বা বিভিন্ন ধরনের মানে খারাপ যে দিকগুলো বা অসামাজিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো তাদের মধ্যে আস্তে আস্তে ভিড় করে এবং সেখান থেকে যুবকরা কিন্তু অনেক সময় বিপথে পরিচালিত হয়। এই যুবকদের জন্য সুষ্ঠু এবং একটা সুন্দর কর্মসূচি গ্রহণ, এটাও কিন্তু সমাজসেবার অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত একটা কর্মসূচি হিসাবে বিবেচিত হয়। দ্বিতীয়টাতে আমরা আসি প্রতিকার, সাহায্য, পুনর্বাসন, সামাজিক প্রতিরক্ষণের জন্য গৃহীত সমাজসেবা কর্মসূচি। প্রতিকার করা, সাহায্য করা, পুনর্বাসন করা, সামাজিক প্রতিরক্ষণ, এই জন্য যে সমাজসেবা কর্মসূচি, সেটা হচ্ছে আরেক ধরনের সমাজসেবা কর্মসূচি। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের সংশোধনমূলক কর্মসূচি, অর্থাৎ যারা অপরাধ করেছে তাদের জন্য বা তাদেরকে আবার স্বাভাবিক রাস্তায় বা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য যে সরকারের কর্মসূচি আছে বা বিশ্বব্যাপী যে কর্মসূচি প্রচলিত আছে, এটাকেই কিন্তু কারেকশনাল সার্ভিস বা সংশোধনমূলক কর্মসূচি বলা হয়। যেমন আমাদের দেশে আছে প্রবেশন, আছে প্যারোল, এইরকম যে কর্মসূচিগুলো এই সংশোধনমূলক কর্মসূচির আওতাভুক্ত। এরপর বলা হচ্ছে স্কুল সমাজকর্ম, অর্থাৎ যারা স্কুলে পড়ে এবং স্কুলে যে সবাই সমানভাবে একইভাবে এগিয়ে যেতে পারে তা কিন্তু না। বিভিন্ন আর্থসামাজিক, পারিবারিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণে দেখা যায় যে অনেকেই কিন্তু অকালে স্কুল থেকে ঝরে পড়ে এবং এদের জন্য এই ধরনের একটা কর্মসূচি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে চালু আছে। একসময় আমাদের দেশেও চালু ছিল, পরবর্তীতে এটির খুব বেশি প্রয়োগ উপযোগিতা না থাকায় সরকার এই কর্মসূচিটাকে বন্ধ করে দিয়েছে। এই যে স্কুল সমাজকর্ম, এটাও কিন্তু কি করা, প্রতিকার করা, সাহায্য করা বা সামাজিক প্রতিরক্ষণের জন্য একটা কর্মসূচি। এছাড়াও বলা হচ্ছে হাসপাতাল সমাজকর্ম বা অন্যভাবে এটাকে বলা হয় বা অন্য ভাষায় বলা হয় চিকিৎসা সমাজকর্ম বা মেডিকেল সোশ্যাল ওয়ার্ক। সাধারণত যদি আমাদের এই শিক্ষার্থীরা যারা এই রাজশাহী শহরে বা অন্য কোনো জেলা শহরে তোমরা থেকে থাকো, তাহলে দেখবে যে সেখানে যে বড় বড় হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা যদি সেখানে কোনো সদর হাসপাতাল থাকে, সেখানে কিন্তু এই হাসপাতাল সমাজসেবা নামে একটা কর্মসূচি আছে, সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত। এই হাসপাতাল সমাজসেবা
কর্মসূচিতে কি করা হয়, যারা রোগী হিসাবে আসে এবং দুস্থ অসহায় রোগী, যারা ঠিকমতো নিজের ওষুধ কিনতে পারে না অথবা বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রে যারা ভয় পায় অথবা ডাক্তারের ভাষা বা কথা অনেক সময় তারা সঠিকভাবে অনুধাবন করতে পারে না, এই ক্ষেত্রে হাসপাতাল সমাজকর্মী বা হাসপাতাল সমাজকর্মীর সাথে আরও অন্যান্য যারা থাকে তারা রোগীকে চিকিৎসা সেবা পেতে সহায়তা করে। একটা জিনিস মনে রাখার বিষয়, হাসপাতাল সমাজকর্মে কিন্তু সমাজকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে থাকে না। হাসপাতাল সমাজকর্মে কি করে, চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা পেতে সহায়তা করে থাকে। এটি একটি প্রতিরক্ষণমূলক কর্মসূচি। তারপরে বলা হচ্ছে প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচি। প্রতিবন্ধী পুনর্বাসন হচ্ছে যারা বিভিন্নভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী, যারা মানসিকভাবে প্রতিবন্ধী অথবা যারা অর্থনৈতিকভাবে প্রতিবন্ধী। অর্থনৈতিকভাবে প্রতিবন্ধী শব্দটা তোমাদের কাছে নতুন হতে পারে, অর্থনৈতিকভাবে প্রতিবন্ধী শব্দ নতুন হলেও খুব সহজে বিষয়টাকে আত্মস্থ করে নাও বা অনুধাবন করে নাও। সেটা হচ্ছে যারা ভিখারি অথবা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, তারা কিন্তু অর্থনৈতিক প্রতিবন্ধী। এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, কিছু তো আছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী, হয়তো কেউ অন্ধ, কারো হয়তো শারীরিক অন্য কোনো প্রতিবন্ধকতা আছে, কেউ হয়তো বধির, কানে শোনে না, কেউ হয়তো বাক যেটা বধির সেটা তো শ্রবণ প্রতিবন্ধী, আবার বাক প্রতিবন্ধী কিছু আছে। এই যে শারীরিক প্রতিবন্ধকতার শিকার যারা, এই শারীরিক প্রতিবন্ধকতার শিকারদের সমাজে পুনর্বাসন কর্মসূচি, অর্থাৎ এই যে মুখ বধির বিদ্যালয়, অন্ধ বিদ্যালয় অথবা অন্য কোনোভাবে শারীরিকভাবে যারা প্রতিবন্ধকতার শিকার, তাদের জন্য যে কর্মসূচি, এটা এই প্রতিকারমূলক বা পুনর্বাসন ও প্রতিরক্ষণ কর্মসূচি সমাজসেবার আওতাভুক্ত। আর আরেকটি বিষয় যেটি আমরা কিন্তু অনেক সময় উপলব্ধি করি না, অর্থাৎ আমাদের মতো যে সকল উন্নয়নশীল দেশ আছে সেখানে কিন্তু এইরকম সেবার বিষয়টি আমরা অনেক সময় নিজেরা মনেও করি না। যেমন বলা হচ্ছে তথ্য সেবা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি বিষয় খেয়াল করে দেখবে, এখন কিন্তু বিভিন্ন অফিসগুলোতে সেখানে কিন্তু তার যারা সেই অফিস থেকে যারা উপকারভোগী তাদের কি কি অধিকার আছে, সেই সিটিজেন চার্টার নামে কিন্তু একটা চার্টার বা কিছু অধিকারের, মানবাধিকারের কিছু নীতিমালা সেখানে দিয়ে থাকে। এটাই কি আমরা সংক্ষেপে বলছি যে তথ্য সেবা, অর্থাৎ তথ্য পাওয়ার অধিকার। তারপরে বলা হচ্ছে আইনগত সেবা। বিভিন্ন জায়গায় আমরা জানি বিভিন্ন কোর্টগুলিতে বা আদালতগুলিতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করে সেখানে আইনগত সেবা দেওয়া হয়। এছাড়াও কিন্তু উন্নত বিশ্বে অ্যাডভোকেসি সার্ভিস বা অ্যাডভাইস সার্ভিস নামে উপদেশ সেবাও আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ অনেক কিছু কি বুঝবে বা কি করবে না করবে এরকম সমস্যায় পড়ে। সাধারণত আমরা আমাদের দেশে কি করি, আমাদের যে অনেক আত্মীয় স্বজন আছে, আমরা আত্মীয় স্বজনের পরামর্শ গ্রহণ করি, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় যে অন্যকে সময় দেওয়ার মতোই সময় অনেকের নাই। একেবারে সেই ঘড়ি ধরে মিনিট ঘন্টা মানে মেপে তাদেরকে কাজ করতে হয়। অতএব একজনকে উপদেশ দিবে বা তাকে পরামর্শ দিবে, এই ব্যবস্থাটা কিন্তু ওই সকল দেশে নাই। আমাদের এইরকম যে দেশগুলো, অর্থাৎ এরকম উন্নয়নশীল দেশ বা গরিব দেশ বলে কথা না, যেসব দেশে পারিবারিক বন্ধনগুলো অত্যন্ত সুসংগঠিত, অর্থাৎ আমরা যে শুধু মা বাবার সাথে সম্পর্কিত তা কিন্তু না, আমরা আমাদের পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ চাচা, মামা, খালা, ফুপু, এইরকম যে আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, প্রত্যেকের সাথে কিন্তু আমরা প্রত্যেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে পরামর্শ গ্রহণ করতে পারি বা উপদেশ নিতে পারি। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। এই তিন ধরনের সমাজসেবা কর্মসূচি সারা বিশ্বে কিন্তু আছে। এরপর আমরা এই সমাজসেবা কর্মসূচির সাথে সমাজকর্মের আমরা কি সম্পর্কটা আছে সেই সম্পর্কটার দিকে যদি তাকাই, সম্পর্কটা বলা হচ্ছে পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং পরিপূরক। কিরকম পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং পরিপূরক? আমরা আমাদের প্রথম যে কর্মসূচিগুলোর কথা বললাম, অর্থাৎ পরিবার কল্যাণ, শিশু কল্যাণ, যুব কল্যাণ অথবা হাসপাতাল সমাজকর্ম অথবা স্কুল সমাজকর্ম, এইগুলোতে এই যে সমাজ কর্মের যে থিওরি
বা জ্ঞানগুলো, এই সমাজকর্মের থিওরি বা জ্ঞানগুলো এখানে প্রয়োগ করার জায়গা বা প্রয়োগ করা হয়। আর এই কারণেই কিন্তু অনেক সময় মানুষ মনে করে কি যে বিষয়টা সাদৃশ্যপূর্ণ বা একই। আর পরিপূরক বিষয়টি কি আসছে? পরিপূরক বিষয়টি হচ্ছে যখন কোনো কিছু একটু ঘাটতি থেকে যাচ্ছে বা একটু কম থেকে যাচ্ছে, তখন অন্যটি দিয়ে সেটি পূরণ করা হচ্ছে। যেমন আমরা যদি বলি, আমরা পূর্ববর্তী আমাদের স্লাইডে যেটি ছিল সেটি হচ্ছে, যদি আমরা হাসপাতাল সমাজকর্মের কথা বলি, হাসপাতাল সমাজকর্মে কি একজন রোগীকে চিকিৎসা সেবা পেতে সহায়তা করা হচ্ছে। স্কুল সমাজকর্মে কি হচ্ছে? একজন শিক্ষার্থীকে সমাজকর্মের জ্ঞান দিয়ে তাকে তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাকে সহযোগিতা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যে পরিপূরকের কথা বলছি, একজন সমাজকর্মী করে কি তার যে জ্ঞানগুলি আছে সেই জ্ঞানগুলি কিন্তু এখানে সে প্রয়োগ করতে পারে। যদি অনেক কিছু ক্ষেত্রে অনেকের অনেক সীমাবদ্ধতা থেকে থাকে, অর্থাৎ যে কর্মসূচির মাধ্যমে বা যে সংস্থার মাধ্যমে কর্মসূচিগুলো প্রয়োগ করা হয় সেখানে যদি এরকম সীমাবদ্ধতা থাকে, তাহলে সমাজকর্মীরা কি করে? তারা সেখানে হতাশ না হয়ে নতুন উদ্যমে হয়তোবা তাদেরকে কোনো বস্তুগত সাহায্য দান করতে পারে না, কিন্তু মানসিক কিছু সাহায্য দিয়ে কিন্তু তার সেটিকে পূরণ করার চেষ্টা করে। এই জন্যই বলা হচ্ছে পরিপূরকভাবে কাজ করে। এরপর বলা হচ্ছে পরস্পর নির্ভরশীল বা পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ সমাজ কল্যাণ ও সমাজসেবার একটা পারস্পরিক নির্ভরশীলতা আছে। কিরকম সমাজকর্ম, এই সমাজসেবার নির্ভরশীলতা কিরকম? যে সমাজসেবার কাজগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে সমাজকর্মের জ্ঞানটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। সাথে সাথে আবার সমাজসেবার এই সমাজকর্মের জ্ঞানগুলো সঠিক আছে কিনা বা তত্ত্বীয় জ্ঞানগুলো সঠিক কিনা সেটা বোঝার জন্য সেটার কিন্তু ব্যবহারিক ক্ষেত্র বা প্র্যাকটিক্যাল ফিল্ডই হচ্ছে কিন্তু সেই স্কুল সমাজকর্ম অথবা হাসপাতাল সমাজকর্ম অথবা প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি। এরপর বলা হচ্ছে দুটোই কিন্তু আধুনিক পদ্ধতি নির্ভর সেবা কার্যক্রম, অর্থাৎ সমাজসেবার কাজগুলো করতে গিয়ে সমাজকর্মীদেরকে কি করতে হয়? সমাজকর্মের যে জ্ঞানগুলো আছে, সমাজকর্মের যে পদ্ধতি আছে, আমরা আরো পরে গিয়ে আমাদের সপ্তম অধ্যায়ে সম্ভবত আমরা এই সমাজকর্মের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই সেই পদ্ধতিগুলোর উপরে নির্ভর করেই কিন্তু কি করা হয়? সমাজসেবার কর্মসূচিগুলোকে বা কাজগুলোকে বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে আমরা বলছি মানবিক ও ধর্মভীরুতা বিষয়ে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ সমাজসেবার কাজগুলোর সাথে কিন্তু মানবিকতা এবং ধর্মভীরুতা চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো শিখেছো, তোমরা একটু তোমাদের কি বলবো থার্ড আই বা তৃতীয় নয়ন যেটি আছে, সেই তৃতীয় নয়ন আগের ক্লাসগুলিতে তোমরা যদি নিয়ে যাও, সেখানে তোমরা কি দেখতে পাবে? সেখানে কিছু কিন্তু আমরা ঐতিহ্যগত বা সনাতন কর্মের কর্মসূচি দেখে সনাতন সমাজ কল্যাণ কর্মসূচি দেখেছি। সেই যে সনাতন সমাজ কল্যাণ কর্মসূচিগুলো, সেই সনাতন সমাজ কল্যাণ কর্মসূচি কোথা থেকে এসছে? মানবিকতা বা এই যে ধর্মভীরুতার উপরে নির্ভর করে কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়েছে, বা এই কর্মসূচিগুলোর সাথে সেগুলোর একটা সাদৃশ্যপূর্ণতা আছে। এবং সেইটার উপরে নির্ভর করেই, অর্থাৎ মানবিকতা এবং ধর্মভীরুতার উপরে দুঃখিত মানবিকতা বা ধর্মভীরুতার সাথে আধুনিক সমাজকর্মের, অর্থাৎ সনাতন সমাজ কল্যাণ বা ঐতিহ্যগত সমাজ কল্যাণের হাত ধরেই কিন্তু আধুনিক সমাজকর্ম বা যেটাকে বিজ্ঞানসম্মত সমাজ কল্যাণ বা বিজ্ঞান ভিত্তিক সমাজ কল্যাণ বলা হয়, সেটার পথ চলা। পরবর্তী বলা হচ্ছে পেশাগত মূল্যবোধের সাদৃশ্য। পেশাগত মূল্যবোধের সাদৃশ্যটা কি? অর্থাৎ যেখানে সমাজসেবা কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় বা বাস্তবায়ন করার বিষয়টি আছে, সেখানে কিন্তু সমাজকর্মের তাদেরকে সমাজকর্মের যে পেশাগত মূল্যবোধ, সেই পেশাগত মূল্যবোধগুলো কিন্তু এখানেও এই সমাজসেবা যারা করে থাকেন, অর্থাৎ আধুনিক সমাজ কল্যাণের আলোকে বা সমাজকর্মের আলোকে যে সমাজসেবা কার্যক্রমগুলি পরিচালিত হয়ে থাকে, সেখানে পেশাগত মূল্যবোধগুলো তাদেরকে মেনে চলতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই মূলত হচ্ছে সমাজকর্মের সাথে সমাজসেবার একটা সম্পর্কের বিষয়। অর্থাৎ কোন সমাজ কি করছে, তার সার্বিক কল্যাণের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে
মানব সম্পদ। কেননা আমরা জ্ঞান বিজ্ঞান বা জ্ঞানের যে কোনো শাখার কথা বলি না কেন, প্রত্যেকটা শাখা ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু মানব কল্যাণ বা মানব সম্পদের উন্নয়ন। আর এই মানব কল্যাণ বা মানব সম্পদের এই মানব উন্নয়ন বা সংরক্ষণের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত বিষয়টি হচ্ছে কিন্তু সমাজসেবা। সমাজসেবা যেরকম একেবারে সরাসরি মানব সম্পদ উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত, ঠিক একইভাবে সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে কিন্তু মানব সম্পদের উন্নয়ন। যে কারণে মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে সমাজসেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে পালন করে? বাস্তবায়নের ক্ষেত্রে। আর সমাজকর্ম সেখানে পরিপূরক বা সহায়ক ভূমিকা পালন করে। কিভাবে? বাস্তবায়ন না, সেখানে মেধাগত বা পদ্ধতিগত যে জ্ঞানটি আছে সেই জ্ঞানটি সেখানে প্রয়োগের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরের বিষয়টিতে আসি। পরের বিষয়টি হচ্ছে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি। সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি এটি একটি মজার বিষয়। এই কারণে মজার বিষয় বলছি, সাধারণভাবে আমরা জানি কি যে সামাজিক নিরাপত্তা মানে আমাদের ব্যক্তিগত বা সম্পদ, শরীর বা সম্পদ, এগুলোর নিরাপত্তা। আসলে কিন্তু বিষয়টি সেরকম না। একটু আমরা ভেতরে গিয়ে দেখি যে বিষয়টি কি আছে। আমরা সাধারণত মনে করি যে সামাজিক নিরাপত্তা অর্থাৎ রাস্তাঘাটে চোর, বদমাশ, ছিনতাইকারী, অ্যান্টি সোশ্যাল মানুষ, এইরকম কারো কোনো উৎপাত বা কিছু থাকবে না। আমরা সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে আমাদের দিন যাপন করব, সেটি কিন্তু না। মূলত সামাজিক নিরাপত্তা হচ্ছে কি সামাজিক মানুষের বা সমাজবদ্ধ মানুষের জন্য যখন কোনো আকস্মিক বিপদ আপদ অথবা তার বেঁচে থাকাকালীন সময় হঠাৎ অসুস্থতা, কোনো ধরনের দুর্ঘটনা, তারপরে বলা যায় পঙ্গুত্ব অথবা বেকারত্ব, অথবা এইসব হঠাৎ কোনো বিষয় না হওয়ার পরেও কি আসতে পারে? আসতে পারে কোনটা? বার্ধক্য। এই যে বিভিন্ন অবস্থা, এই অবস্থাতে কি হয়? মানুষ তার সামাজিক জীবন বা জীবনটাকে স্বাভাবিক গতিতে নিয়ে যেতে পারে না। এই ক্ষেত্রে রাষ্ট্র বা সমাজ কর্তৃক তার যে এই যে ঝুঁকিপূর্ণ অবস্থা, এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে তাকে রক্ষা করার জন্য যে আর্থিক সাপোর্ট বা আর্থিক সহযোগিতা করার বিষয়টি, এটিই মূলত হচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন আমাদের এই সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছিলাম, তোমরা একটু মনে করে দেখো যে ইংল্যান্ডের সমাজকর্মের ইতিহাস আমরা যখন পড়ছিলাম, তখন সেখানে কিন্তু আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হয়েছে, যে ইংল্যান্ডের অবস্থা, ইংল্যান্ড সহ সারা বিশ্বের অবস্থা এত খারাপ ছিল যে তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন অধ্যাপক এবং একজন আইনজ্ঞ, নিশ্চয় নাম মনে আছে, স্যার উইলিয়াম বিভারিজ। এই স্যার উইলিয়াম বিভারিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মানুষকে এই দুরবস্থা থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায় বা কিভাবে এরকম দুরবস্থা থেকে মানুষকে রক্ষা করা যায়। এই যে মানুষকে বাঁচানো বা রক্ষা করার জন্য স্যার উইলিয়াম বিভারিজ তিনিই কিন্তু প্রথম এই সামাজিক নিরাপত্তার ধারণাটি প্রথমে ইংল্যান্ড, পরবর্তীতে সারা বিশ্বব্যাপী নিয়ে আসে। যে কারণে কিন্তু সামাজিক নিরাপত্তা বিষয়ে বা সামাজিক নিরাপত্তার জনক, অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে কল্যাণ রাষ্ট্রের যে কর্মসূচিগুলো আছে, কল্যাণ রাষ্ট্রের কর্মসূচি কল্যাণ রাষ্ট্রের জনক হিসাবে স্যার উইলিয়াম বিভারিজকে ধরা হয়। এই স্যার উইলিয়াম বিভারিজ যে আর্থিক নিরাপত্তার যে বিষয়টি নিয়ে আসে, এটি মূলত হচ্ছে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি। আমরা যে কথাটি বললাম তোমাদেরকে
যে সামাজিক নিরাপত্তা হচ্ছে রাষ্ট্র প্রদত্ত আয়ের একটি ব্যবস্থা, যা আর্থিক বিপর্যয় কাটিয়ে উঠতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করে। অর্থাৎ যখন মানুষ কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে, ওই যে আমরা একটু আগেই যেটা বললাম, দুর্ঘটনা হতে পারে, হতে পারে কোনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু, হতে পারে মানুষের স্বাভাবিক কর্মহীনতা অথবা আকস্মিক কর্মহীনতা বা বেকারত্ব, এইরকম অবস্থা থেকে সাহায্য করার জন্য বা এইরকম বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য রাষ্ট্র বা সমাজ কর্তৃক যে ব্যবস্থা, সেটি সামাজিক নিরাপত্তা। স্যার উইলিয়াম বিভারিজ কি বলছেন? সামাজিক নিরাপত্তার মূল কথা হলো যখন কোনো ব্যক্তি কর্মক্ষম থাকে তখন তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া, আর যখন কাজ করতে অক্ষম তখন তার আয়ের ব্যবস্থা করে দেয়া। অর্থাৎ একজন মানুষ তার জীবন রক্ষার জন্য বা তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়ার জন্য তার একটা আয় বা রোজগারের পথ তৈরি করে দেয়া। যেমন যখন সে কর্মক্ষম থাকবে তখন তাকে চাকরি দেওয়া যেমন এক ধরনের সোশ্যাল সিকিউরিটি, আবার যখন তার কাজের সুযোগ থাকবে না বা কাজ করতে পারবে না, যদি তোমাদের পরিবারে কোনো তোমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অর্থাৎ দাদা নানা এরকম কোনো ব্যক্তি থাকেন, হয়তো তারা একসময় চাকরি করেছেন এবং এখন সেখান থেকে তারা রিটায়ারমেন্টে আছেন অথবা বলা যায় অবসর জীবনযাপন করছেন, তাদের জন্য কিন্তু একটা রাষ্ট্র কর্তৃক একটা সিকিউরিটির ব্যবস্থা বা একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। কি নিরাপত্তার ব্যবস্থা? সেই নিরাপত্তার ব্যবস্থাটি হলো পেনশনের ব্যবস্থা। আর এই যে পেনশনের, এই যে উইলিয়াম বিভারিজের পরের কথাটি, যে যখন কাজ করতে অক্ষম তখন তাকে আয়ের ব্যবস্থা করে দেয়া, তাই না? সরকারি কর্মচারীরা কি হয়, মাস শেষে কিন্তু তারা পেনশন পায়, অর্থাৎ চাকরি না থাকলেও কিন্তু তার একটা আয়ের ব্যবস্থা করে দেয়া। এটি হচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক শিল্প সমাজ জীবনের আকস্মিক শোচনীয় অবস্থা মোকাবেলা করে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। এখন তোমাদের, যেহেতু আমরা ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি, তোমাদের প্রশ্ন থাকতেই পারে বা যে প্রশ্নটি আমি হয়তো এই মুহূর্তে জানতে পারছি না, সে প্রশ্নটি কি যে তাইলে কি শুধুমাত্র যারা সরকারি চাকরি বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকবে তাদের জন্য এরকম সামাজিক নিরাপত্তা? তা কিন্তু না, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এরকম সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কথা আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য রাখো তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে মাসটি, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ, যেটাকে আমরা 1 মার্চ বা 1 মার্চ বলি, এটি কিন্তু বাংলাদেশে জাতীয় বীমা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই যে বীমার যে ব্যবস্থাটি, অর্থাৎ এই বীমা ব্যবস্থা কিন্তু এক ধরনের সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থা। বীমা ব্যবস্থায় কি করা হয়, একজন মানুষ যখন আয়ের পথ খোলা থাকে বা যখন আয় রোজগার করতে পারে তখন তার আয়ের একটা কিছু অংশ তিনি জমা করবেন, এবং যখন তার আয়ের ব্যবস্থা থাকবে না তখন সে সেখান থেকে আবার টাকা ফেরত পাবে। অর্থাৎ আমাদের দেশে ব্যাংকগুলোতে পরিচালিত যে বিভিন্ন ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম আছে, এটা কিন্তু এক ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও কিন্তু বিভিন্ন বীমা কোম্পানি, কিছু আছে সাধারণ বীমা, কিছু আছে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স। এই সাধারণ বীমা বা জীবন বীমা প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রতিটি জায়গাতে, কিছু আছে বাণিজ্যিক কার্যক্রমের সাথে জড়িত, আর কিছু আছে মানুষের জীবন ঘনিষ্ঠ। এই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি কিন্তু মূলত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, আমরা এখন সেই উদাহরণে চলে আসি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে আরো একটু পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বলা হচ্ছে সামাজিক বীমা। এই সামাজিক বীমার মধ্যে কি আছে? শ্রমিক ক্ষতিপূরণ আছে, যৌতুক বীমা আছে মাতৃত্ব সুবিধা আছে, পেনশন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, কর্মচারী কল্যাণ তহবিল। আমাদের দেশে কিন্তু এই কর্মসূচিগুলি চালু আছে, যেগুলি সোশ্যাল ইন্স্যুরেন্স বা সামাজিক বীমা নামে পরিচালিত হচ্ছে বা পরিচালিত হয়। এছাড়াও আছে সামাজিক সাহায্য। সামাজিক সাহায্য, এখানে কিন্তু কোনো টাকা পয়সা জমাও রাখা লাগে না,
এইগুলোর সাথে কিন্তু কিছু জমা রাখার ব্যাপার আছে, অথবা এখানে চাকরি করার ব্যাপার আছে, ইত্যাদি ব্যাপার আছে। কিন্তু এই সামাজিক সাহায্যের ব্যাপারে কিন্তু এরকম কোনো বিষয় নাই। যেমন আছে প্রবীণ ভাতা, বা যেটা আমাদের দেশে অনেক সময় বয়স্ক ভাতা বলা হয়ে থাকে, আছে প্রসূতি ভাতা, অর্থাৎ সন্তান সম্ভবা মায়েদের জন্য সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ব্যাংকের মাধ্যমে কিন্তু প্রসূতি মাদেরকে এই ভাতাটি দিয়ে থাকেন। আছে প্রতিবন্ধী ভাতা, গৃহায়ন তহবিল, এই যে বর্তমান সরকার মুজিব বর্ষে যারা গৃহহীন মানুষ আছে তাদের জন্য কিন্তু এই যে বাড়িঘর তৈরি করে দিচ্ছে একেবারে জমি জায়গা সহ, অর্থাৎ একটা বাড়ির যতটুকু জায়গা হয় শুধু বাড়ি বানানো পর্যন্ত কিন্তু এই সামাজিক সাহায্যটাই গৃহায়ন তহবিল, এই ধরনের কার্যক্রম কিন্তু আমাদের দেশে পরিচালিত আছে। এছাড়াও কিন্তু প্রবীণ ভাতা পুরুষ মহিলা নির্বিশেষে পায়। এছাড়াও আমাদের দেশে আরেকটি কার্যক্রম আছে, সেটা হচ্ছে বিধবা ও দুস্থ মহিলা ভাতা। আমাদের দেশে যে সকল মহিলাদের স্বামী নাই বা সন্তানরা দেখাশোনা করতে পারে না, বয়স একটু বেশি, কাজ করার ক্ষমতা নেই, অথবা যারা দুস্থ আছে, এরা কিন্তু এই ভাতাগুলি পেয়ে থাকে। আরেকটি বলা হচ্ছে নিরাপত্তা বেষ্টনী। নিরাপত্তা বেষ্টনীর যে কর্মসূচিটি সোশ্যাল সেফটিনেস, এটিও কিন্তু এক ধরনের সামাজিক সাহায্য। এছাড়াও কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যক্রম যেটি আছে বা মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম এটাও কিন্তু এক ধরনের সামাজিক সাহায্য ব্যবস্থা। অর্থাৎ এই যে আমাদের দেশের সমাজসেবা অধিদপ্তর অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে কাজটি করে থাকে, এটি তার আওতাভুক্ত। আর বলা হচ্ছে সমাজসেবা, এটাও কিন্তু যেটি আমরা আগে সমাজসেবার কথা বললাম, সেই সমাজসেবা কিন্তু এটিও এক ধরনের সামাজিক নিরাপত্তা। অর্থাৎ শিশু কল্যাণ, প্রতিবন্ধী কল্যাণ, সংশোধনমূলক কর্মসূচি, এগুলি তার আওতাভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষের অংশে চলে এসেছি। আমরা বলতে পারি যে আধুনিক সমাজ কল্যাণের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সামাজিক নিরাপত্তা। ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপ এর বিভিন্ন উন্নত দেশগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সার্বজনীন সমাজসেবা অর্থাৎ ইউনিভার্সাল সোশ্যাল সার্ভিস কার্যক্রমের বৈশিষ্ট্য অর্জন করেছে। সামাজিক নিরাপত্তা শুধু ব্যক্তিবিশেষের আর্থিক নিরাপত্তা বিধানের উপায় নয়, এটি আর্থসামাজিক উন্নয়নের কার্যকর হাতিয়ার এবং অন্যতম পূর্ব শর্তও বটে। কেন অন্যতম পূর্ব শর্ত? মানুষকে সংরক্ষণের জন্য, মানব সম্পদ রক্ষা করার জন্য কিন্তু এই ব্যক্তি বিশেষের আর্থিক নিরাপত্তার দরকার আছে। কেননা একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে দুর্বল, সে ভিক্ষার সাথে জড়িত হচ্ছে, আরেকজন ব্যক্তি অর্থনৈতিকভাবে দুর্বল, সেও ভিক্ষার সাথে জড়িত হচ্ছে। এই যে একজন ব্যক্তি বিশেষ কিন্তু দারিদ্রতার শিকার বা একেবারে চরম অর্থনৈতিক দুরবস্থার শিকার হওয়ার ফলেই কিন্তু জাতীয় আয় থেকে শুরু করে সব কিছুর উপর কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এই জন্যই বলা হচ্ছে যে এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আর্থসামাজিক উন্নয়নের কার্যকর এবং অন্যতম পূর্ব শর্ত। সমাজের সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতার উপর আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করে। সুতরাং বাঞ্ছিত আর্থসামাজিক উন্নয়নের স্বার্থেই সমাজ কল্যাণে বা সমাজকর্মে সামাজিক নিরাপত্তার গুরুত্ব অত্যন্ত বেশি। জাতিসংঘের যে মানবাধিকার ঘোষণা, এই মানবাধিকার ঘোষণায় কিন্তু সামাজিক নিরাপত্তার ব্যাপারটি কিন্তু স্বীকার করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যেন তার নাগরিকদের এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করে, এই জন্য কিন্তু জাতিসংঘের একটি শাখাও আছে, সেটি হচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে কাজ, আমরা দেখি যে বিভিন্ন জাতিসংঘের সংস্থা আছে। যেমন এই কোভিডকালীন সময় আমরা একটি সংস্থার সাথে খুব পরিচিত, সেই সংস্থাটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা কিন্তু জাতিসংঘের সেই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কিন্তু একটি শাখা। এছাড়া আমরা জানি বিশ্বের কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কি আছে, ওয়ার্ল্ড ফুড খাদ্য নিরাপত্তার জন্য আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তারপরে আরো অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, অর্থাৎ শিশুদের রক্ষার জন্য ইউনিসেফ আছে, বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য আছে ইউনেস্কো। এইরকম জাতিসংঘের যে বিভিন্ন সংস্থাগুলো, এগুলো কিন্তু এই সারা বিশ্বের মানুষের সামাজিক নিরাপত্তা বিধান করার লক্ষ্যেই এগুলি কাজ করে যাচ্ছে।
আর এগুলিতে আধুনিক পেশাদার সমাজকর্মের জ্ঞান ও কৌশল প্রয়োগ করে যথার্থভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা বিধান করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।